নমস্কার। গল্প পালঙ্কে আজ শুনবেন মূলত দুইটি গল্প। প্রথমটি হচ্ছে ব্রাহ্মণ চৌরপিশাচ কথা এবং দ্বিতীয়টি হলো মহাকবি কালিদাসের মেঘদূতম। আজকের এই দুটি গল্প বিশেষভাবে ছোটদের জন্য। গল্প পাঠে ও পোস্টার ডিজাইনিং, আবহ সঙ্গীত ও ভিডিও এডিটিংয়ে আমি থাকছি রয় আপনাদের সাথেই। তাহলে এবার শুরু করা যাক। শুরু করছি আজকের প্রথম গল্প, ব্রাহ্মণ চৌর পিশাচ কথা। লেখক পণ্ডিত বিষ্ণু শর্মা। কোনো এক স্থানে দ্রোণ নামে এক দরিদ্র ব্রাহ্মণ অন্যের দান গ্রহণ করেই জীবনযাপন করত। ভালো কাপড় পরা কিংবা গন্ধজাত দ্রব্য ব্যবহার করা বা মালা অলংকার ইত্যাদি ভোগজাত দ্রব্য তিনি কখনো ব্যবহার করেননি। মাথা ভরা চুল, নখ, গোঁফ, দাড়িযুক্ত মুখ, ঠান্ডা গরম বা বাতাস বৃষ্টি যাই হোক না কেন তার শরীরে আচ্ছাদন জোটে না। এইরূপ ব্রাহ্মণকে কোনো এক যজমান করুণাবশত দুটি গোবৎস দান করেছিল। সেই দুটি গোবৎসকে ভালো খাদ্য দ্রব্যের মধ্যে তিনি হৃষ্টপুষ্ট করে তুলেছিলেন। সেই গোবৎস দুটিকে কোনো এক চোর হঠাৎ দেখতে পেল এবং তার মনে বাসনা হলো যে সে চুরি করবে। তাই সে মনস্থির করে এক রাত্রে দড়ি নিয়ে চুরি করতে যাওয়ার অবস্থায় মাঝপথে অতি বিরাল ধারালো দাঁতযুক্ত উঁচু নৌকালা ইত্যাদি গুণযুক্ত কোনো একজনকে দেখতে পেল, যাকে দেখে সে অত্যন্ত ভীতু সন্ত্রস্ত হয়েছিল। আসলে সে ছিল সত্যবচন নামে এক ব্রহ্ম রাক্ষস। সেই ব্রহ্ম রাক্ষসের সামনে চোরটি তার পরিচয় ব্যক্ত করতে গিয়ে বলল তার নাম ক্রুরকর্মা। সে গরিব ব্রাহ্মণের গোবৎস দুটিকে চুরি করতে যাচ্ছে। এই শুনে রাক্ষসটিও ঠিক করল রাত্রি ষষ্ঠ প্রহরে অর্থাৎ রাত 9টা থেকে 12টার মধ্যে সে ভক্ষণ করে। সুতরাং সে ব্রাহ্মণকেই উক্ত সময়ে ভক্ষণ করবে। তারপর দুজনে মিলে একান্তে অপেক্ষা করতে লাগলো ব্রাহ্মণ কখন ঘুমিয়ে পড়বে, তখন ব্রহ্ম রাক্ষস তাকে খাবে ও চোরটি তার গোবৎস দুটিকে চুরি করবে। এই দুজনে অপেক্ষা করতে লাগলো, কিন্তু রাক্ষসটিকে প্রথমে ব্রাহ্মণকে খাওয়ার জন্য উদ্যত হতে দেখে চোরটি তার বাদ সাধল। কিন্তু রাক্ষসটিকে প্রথমে ব্রাহ্মণকে খাওয়ার জন্য উত্তেজিত হতে দেখে চোরটি তার বাধা দিল। তাই চোরটি প্রথমে গোবৎস দুটি চুরি করবে এবং তারপরে যেন রাক্ষসটি ব্রাহ্মণকে খায় এমন কথা বলল। এবং রাক্ষস আর চোরের মধ্যে ঝগড়া শুরু হলো। কেউ বলে আগে চুরি করবে, কেউ বলে না আগে ব্রাহ্মণকে খাবে। এই কোলাহলের ফলে ব্রাহ্মণের ঘুম ভেঙে যায় এবং ব্রাহ্মণ উভয়ের কথা শুনে তার ইষ্ট দেবতাকে স্মরণ করে মন্ত্রের দ্বারা ব্রহ্ম রাক্ষসকে ওখান থেকে তাড়িয়ে দেয় এবং লাঠির দ্বারা চোরকে ওখান থেকে তাড়িয়ে দেয়। এইভাবে ব্রাহ্মণ নিজেকে ও নিজের গোবৎস দুটিকে রক্ষা করল। শেষ হলো ব্রাহ্মণ চৌর পিশাচ কথা। এবার শুরু হবে মহাকবি কালিদাসের রচিত মেঘদূতম। সংস্কৃত সাহিত্যের ইতিহাসের বাণীর বরপুত্র আখ্যা লাভকারী মৃত্যুঞ্জয় কবি কালিদাস যে কাব্য সম্ভার পাঠকের করকমলে অজ্ঞরূপে উপহার দিয়েছেন, সেগুলির মধ্যে প্রেম বিষয়ক গীতিকাব্য মেঘদূত শ্রেষ্ঠোত্তরে আসনে সীমাহীন। গ্রন্থটি অদ্যপ্রান্ত মান্দা ক্রান্তা ছন্দে ও শতাধিক শ্লোকে বিরচিত। এই গ্রন্থটি দুটি ভাগে বিভক্ত, পূর্ব মেঘ ও উত্তর মেঘ। তো আজকের গল্পগুলি শুধুমাত্র ছোটদের জন্য, তাই আমরা সংক্ষেপে আলোচনা করব। এই সংক্ষেপের মধ্যে পূর্ব মেঘ ও উত্তর মেঘ দুটি মিলিত রয়েছে। তাহলে মেঘদূতম শুরু করা যাক। কোনো এক সদ্য বিবাহিত যক্ষ নিজের কর্তব্য কর্মে অবহেলার কারণে নিজ প্রভু কুবেরের রোষে পতিত হওয়ায় 1 বৎসর কাল
যাবৎ স্ত্রী বিচ্ছেদ বিরহ শাপে লঘু শক্তি হয়ে ছায়া সুশীতল রামগিরি আশ্রমে বাস করতে বাধ্য হল। তবে এই স্থানের জল জনক দুহিতা সীতা দেবীর স্নানে পবিত্র। স্ত্রী বিরোহী কামনাপ্রবণ এই যক্ষ এই পর্বতে কয়েক মাস যাপন করে। সেখানে বিরহ বেদনা কাতর যক্ষ শারীরিক দিকে অত্যন্ত কৃততা প্রাপ্ত হয়ে পড়ে। শরীর শীর্ণ হওয়ায় হাতের সৈন্য বলয় খসে পড়ে। তারপর আষাঢ়ের প্রথম দিনে এই পর্বতের উপর একখণ্ড মেঘ দর্শন করেছিল। অবিলাপ উৎপাদনকারী সেই ঘন কালো মেঘের সম্মুখে কিছুকাল কোনো প্রকারের বাষ্প রুদ্ধ কণ্ঠে অবস্থান করে অলকাধিপতি কুবেরের অনুচর যক্ষ একা গৃহচিত্তে চিন্তা করতে থাকল। কারণ গগনে মেঘ দর্শনে সুখী লোকের চিত্ত অস্থির হয়ে ওঠে, আর কণ্ঠ অলিঙ্গন করতে ইচ্ছুক প্রিয়জন দূরে থাকলে যে তার হৃদয় ব্যথিত হবে এ আর নতুন কি। সে তার প্রিয়তমার কাছে যাওয়ার জন্য বিভিন্ন রকম চিন্তা করতে লাগলো। তৎপর শ্রাবণ মাস সন্নিকটস্থ হলে প্রিয়ার জীবন রক্ষার জন্য যক্ষ মেঘের দ্বারা নিজের কুশল বার্তা প্রেরণ করতে ইচ্ছুক হয়ে পড়ে। নতুন কটুজ পুষ্প দ্বারা অর্ঘ্য রচনা করে মেঘকে প্রতি সহকারে প্রাদন করে প্রণয়ন বাক্য স্বাগত সম্ভাষণ জানালেন। মহাকবি কালিদাস তার কাব্যের মধ্যে প্রাকৃতিক স্বরূপ রূপ রস গন্ধ স্পর্শ অনুভব করার চেষ্টায় করেছেন। প্রকৃতির প্রতিটি বাস্তবই যেন জীবন্ত হয়ে উঠেছে তার কাব্যে। তাই একইভাবে মেঘদূতম কাব্যেও যেন মেঘকে জীবন্ত করে তুলেছেন মহাকবি কালিদাস। ধর্ম জ্যোতি জল ও বায়ু সমবায় সম্পূর্ণ মেঘ কোথায়, তার তীক্ষ্ণ ইন্দ্রিয়যুক্ত মনুষ্যকর্ত প্রাপণীয় বার্তাই বা কোথায়? উৎসুক বশত এটা বিচার না করেই মেঘের কাছে যক্ষ প্রার্থনা করল। কারণ কামার্তগণ চেতন অচেতন বিষয়ে স্বভাববশত বিমর বা কৃপণ হয়ে ওঠে। তাই তো গগনে বিরাজমান এক খণ্ড মেঘ দেখতে পেয়ে তাকেই প্রাণাধিক প্রিয়র কাছে অস্থির বার্তা বহনকারী হিসাবে নির্বাচন করেছেন। যক্ষ মেঘকে বললেন, হে মেঘ, তুমি ভুবন বিদিত পুরস্কার, আবর্তক প্রভৃতি শ্রেষ্ঠ মেঘের উৎপত্তিস্থল বা বংশের জন্মগ্রহণ করেছ। তুমি কামরূপী এবং দেবরাজ ইন্দ্রের রাষ্ট্রের প্রধান পুরুষ, এটা আমি জানি। তাই দৈব কর্মের ভাস্চার দূর কোথায়? আমি তোমার নিকটে যাচক রূপে অবস্থিত। কারণ গুণী ব্যক্তির নিকট প্রার্থনা বিফল হলেও ভালো, নির্গুণের নিকট সফল প্রার্থনাও ভালো নয়। অর্থাৎ যক্ষ আমাদেরকে বোঝাতে চেয়েছে এই জগতে দু ধরনের মানুষ দেখা যায়, গুণবান এবং গুণহীন। গুণহীন মানুষদের হৃদয় প্রায় নিজ প্রকৃতি হয়, আর গুণবানদের হৃদয় উদার হয়। অধম ব্যক্তির নিকটে কিছু প্রার্থনা করা হলে তা রক্ষিত হতেও পারে, আবার নাও হতে পারে, কখনো সাফল্য লাভ হয়। কিন্তু উত্তম প্রকৃতির মানুষদের নিকট প্রার্থনা করলে তার পরিপূর্ণ না ঘটলে ক্ষতিকর হয় না, কারণ তারা অন্যের কাছে তার অপব্যাখ্যা করবে না। কিন্তু অল্প গুণ সম্পন্ন মানুষ উপকার করলেও মানুষকে বলবে, আর উপকার না করলেও মিথ্যে ঘোষণা করবে। তাই উচ্চ পুরস্কার বংশ সম্ভূত মেঘের কাছে যক্ষ তার করুণ আবেদন ব্যক্ত করতে দ্বিধাগ্রস্ত হয়নি। তাই তিনি বলেছেন, হে উড়ন্ত মেঘ, তুমি দুঃখাদির দ্বারা সন্তপত্তদের রক্ষক। তাই কুবেরের ক্রোধে ও শাপে প্রিয়া হতে বিযুক্ত
তুমি আমার খবর আমার প্রিয়াকে দাও। তুমি যক্ষরাজ কুবেরের বাসস্থান অলকাগিরিতে যাও। অলকার অট্টালিকা সমূহ বাইরে উপবন সমূহ মহাদেবের মস্তকের চন্দ্রকিরণ সর্বদা আলোকজল হয়ে থাকে। তিনি আরও বলেন, হে মেঘ, তুমি আকাশ মার্গে আরোর হলেও ঠিক বনিতাগণ প্রিয়তম সত্তর এই প্রত্যয়ে বা বিস্ময়ে তোমাকে অতি নিপুণভাবে দেখবে। বিরহ কাতরা জয়াকে নিশ্চয় উপেক্ষা করবে না। অর্থাৎ রামগিরি পর্বত থেকে যাত্রা শুরু করে মেঘ যখন অলকার উদ্দেশ্যে রওনা হবে, তখন পথে বহু পরিক্রমা করতে হবে। এই পথ চলার সময় পথিক বনিতারা তাদের স্বামীদের মনে করবেন ও স্বামীদের মনে করে আকাশের দিকে মেঘকে দেখবেন। কিন্তু হে মেঘ, তুমি তাদের করুণ দৃষ্টি দেখে থেমে যেও না। থেমে গেলে হতে পারে আমার প্রিয়তমা বিরহ ব্যাকুলা প্রিয়া হতাশ কনিষ্ঠ চিত্তে ব্যর্থতা গ্লানি সহ্য করতে না পেরে জীবন ত্যাগ করতে পারে। তাই তোমার বিলম্ব একটি জীবন বিনাশের কারণ হতে পারে, সে কথা স্মরণ রেখো মেঘ। মেঘের প্রতি যক্ষের অগাধ বিশ্বাস, সে কর্তব্য সম্পাদনে কোনো প্রকার ভুল করবে না। কেননা পুষ্কর, আবর্তক প্রভৃতি শ্রেষ্ঠ বংশে তার জন্ম। বংশ মর্যাদা ও বংশ কৌলিন্যের কথা মনে রেখে মেঘের উপর আরোপিত গুরু দায়িত্ব সম্পাদন করবে। পরিশেষে যক্ষ কাতর প্রার্থনা জানিয়ে বলছে, ইয়াজনা মোঘা বর্মদি গুণে নামেদ লাব্ধ কামা।